হিউম্যান ফিজিওলজি ইউনিটের রেসপিরেটরি সিস্টেমের আজকে আমার এটা লাস্ট ক্লাস। এই ক্লাসে আমরা ডিসকাস করব মেকানিজম অফ ব্রিদিং, মানে মানুষের শ্বাসকার্যের পদ্ধতি, মানে আমরা কিভাবে প্রশ্বাস গ্রহণ করি আর নিঃশ্বাস ত্যাগ করি। এই প্রক্রিয়াটা বোঝার আগে আমরা আমাদের শ্বসনতন্ত্রের বিভিন্ন অংশগুলোকে একবার দেখে নেব। কম্পিউটার স্ক্রিনের ছবিটার দিকে তোমরা দেখো। আমরা একদম বাইরের দিক থেকে ভিতরের দিকে যাব, মানে দেহের ভিতরের দিকে যাব। একদম প্রথমে দেখো একটা ছবিতে চিহ্নিত করা আছে ন্যাজাল ক্যাভিটি। ন্যাজাল ক্যাভিটি বা নাসা বিবর, এর সামনে থাকে বহির নাসারন্ধ্র আর পেছনের দিকে থাকে অন্তর নাসারন্ধ্র। এই ন্যাজাল ক্যাভিটি একটা কার্টিলেজের সেপ্টাম দিয়ে দুটো প্রকোষ্ঠে বিভক্ত থাকে। এই কার্টিলেজটাকে বলা হচ্ছে ন্যাজাল সেপ্টাম। এরপর শ্বাসবায়ু পৌঁছায় ফ্যারিংস বলে অংশটা। ফ্যারিংস হচ্ছে গলবিল। এই গলবিলের তিনটি অংশ আছে, নেজোফ্যারিংস, ওরোফ্যারিংস এবং ল্যারিঙ্গোফ্যারিংস। এই ফ্যারিংসকে আমরা বলতে পারি কমন প্যাসেজ ফর বোথ এয়ার অ্যান্ড ফুড। এই ছবিতে দেখো, এটা মুখছিদ্র। আমরা মুখছিদ্রের মাধ্যমে যখন খাদ্য গ্রহণ করছি তখন সেই খাদ্যও কিন্তু ফ্যারিংস বা গলবিলে আসছে। এবার গলবিল থেকে শ্বাসনালীতে শ্বাসবায়ু প্রবেশ করছে, আর এই শ্বাসনালীর পিছনে আরেকটা নালী থাকে যেটা গ্রাসনালী, সেখানে খাদ্য প্রবেশ করছে। কিভাবে সেটা ঘটে আমরা পরে আরেকটা ছবির মাধ্যমে বুঝে নেব। এরপরে আমরা দেখছি যে অংশটা, সেটা হচ্ছে ল্যারিংস। গলবিল যে ছিদ্র দিয়ে ল্যারিংসে উন্মুক্ত হয় তাকে বলছে গ্লটিস। গ্লটিস ছিদ্র দিয়ে ল্যারিংসে প্রবেশ করল। ল্যারিংসকে বলা হচ্ছে ভয়েস বক্স। এর মধ্যে ভোকাল কর্ড থাকে। ভোকাল কর্ডের কম্পনের ফলে শব্দের সৃষ্টি হয়। এই ল্যারিংস কতগুলো কার্টিলেজের সমন্বয়ে তৈরি একটা অংশ। এখানে আমরা দেখতে পাই থাইরয়েড কার্টিলেজ, ক্রিকয়েড কার্টিলেজ, অ্যারিটিনয়েড কার্টিলেজ, কর্নিকিউলেট কার্টিলেজ, কিউনিফর্ম কার্টিলেজ, এরকম বিভিন্ন কার্টিলেজের সমন্বয়ে ল্যারিংস বা ভয়েস বক্সটি গঠিত হয়েছে। এর মধ্যে যেটি থাইরয়েড কার্টিলেজ, সেটিকে অ্যাডামস অ্যাপেল বলে। এই জায়গাটাতে থাকে থাইরয়েড কার্টিলেজ। পুরুষদের ক্ষেত্রে এটা একটু প্রমিনেন্ট। টেস্টোস্টেরন হরমোনের জন্য এটার ডেভেলপমেন্ট একটু বেশি হয়। এখানে গলার কাছে একটা কৌণিক অংশ থাকে উঁচু মতো। এই জায়গাটাকে বলা হচ্ছে অ্যাডামস অ্যাপেল। এটা আসলে থাইরয়েড কার্টিলেজ। এবার আবার ছবিতে যাও। স্বরযন্ত্রের বা ল্যারিংসের পরে শ্বাসনালী আরম্ভ হচ্ছে। এই শ্বাসনালী প্রায় 12 সেন্টিমিটার লম্বা আর এর ব্যাস হচ্ছে প্রায় 2.5 সেন্টিমিটার মতো। এটাকে বাইরে থেকে ঘিরে থাকে কতগুলো সি আকৃতির তরুণাস্থি নির্মিত বলয়। 15 থেকে 18টা এরকম তরুণাস্থির বলয় শ্বাসনালীকে ঘিরে থাকে, যাতে বাতাসের অনুপস্থিতিতে এটা চুপসে না যায়, মানে একটা যান্ত্রিক দৃঢ়তা প্রদান করছে। আর যেটা আমরা দেখতে পাচ্ছি না, এর ভিতরের অংশটা, ভিতরে প্রাচীর যদি আমরা দেখি শ্বাসনালীতে, তাহলে দেখবো এখানে রোমস আবরণী কলা আছে বা সিলিয়েটেড এপিথেলিয়াম। যদি শ্বাসনালীতে কোনো অবাঞ্ছিত বস্তু প্রবেশ করে, ছোট খাদ্যের কণা বা ধুলো বালি, তাহলে সিলিয়া যেগুলো আছে সিলিয়েটেড এপিথেলিয়ামের, সেই সিলিয়ার আন্দোলনের মাধ্যমে এগুলো আমরা বার করে দিতে পারি। এছাড়া শ্বাসনালীর অন্তর্গাত্রে রয়েছে গবলেট কোষ, যা মিউকাস ক্ষরণ করে। এবারে আমরা দেখব যে শ্বাসনালীটা নিচের দিকে নেমে দুটো
শাখায় বিভক্ত হয়ে গেছে। এগুলোকে বলছে ক্লোম শাখা আর বা ব্রঙ্কাস। এক একটাকে ব্রঙ্কাস বলছে, দুটোকে ব্রঙ্কাই বলছে। এই ক্লোম শাখাগুলোর মধ্যে যেটা ডান দিকের ক্লোম শাখা সেটা 2.5 সেন্টিমিটার মতো লেন্থে হয় আর 6 থেকে 8টি তরুণাস্থি বলয় দিয়ে তৈরি। অন্যদিকে বাঁ দিকের যেটা সেটা 5 সেন্টিমিটার হয় আর 9 থেকে 12টা তরুণাস্থি বলয় দিয়ে গঠিত হয়। এরকমভাবে শ্বাসনালীটা দুটো ব্রঙ্কাসে ভেঙে গিয়ে ফুসফুসের মধ্যে প্রবেশ করছে। এবার ফুসফুসের মধ্যে প্রবেশ করার পর এগুলো আরও বিভক্ত হয়ে উপক্লোম শাখা বা ব্রঙ্কিওল তৈরি করে। এই ব্রঙ্কিওলগুলো অ্যালভিওলার নালীর মাধ্যমে ফুসফুসের যে বায়ুথলি বা অ্যালভিওলিতে উন্মুক্ত হয়। দুটো ফুসফুসে প্রায় 300 মিলিয়ন অ্যালভিওলির উপস্থিতি দেখা যায়। এখানে এই ছবিতে একটাতে ভেতরের গঠনটা দেখানো হয়েছে ফুসফুসের, আর আরেকটাতে কিভাবে বাইরে থেকে দেখতে লাগে ফুসফুসটাকে। ফুসফুস একটা ভাইটাল অর্গান, সেই জন্য এটা বক্ষ গহ্বরে এই বক্ষ পিঞ্জরের দ্বারা সুরক্ষিত থাকে। এগুলো হচ্ছে সব পঞ্জরাস্থি, এই দিকেরটায় দেখানো হয়েছে। এটা বাঁ দিকের ফুসফুস। এই পঞ্জরাস্থিগুলোর মাঝখানে থাকে আন্তঃপঞ্জরাস্থি পেশি বা ইন্টারকস্টাল মাসল, যেগুলো আমরা দেখব প্রশ্বাসে একটা বড় ভূমিকা নিচ্ছে। আর রয়েছে এখানে ডায়াফ্রাম, একটা গম্বুজের মতো আকৃতি বিশিষ্ট মাংসল পর্দা বিশেষ। এটাও মানুষের শ্বাসক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। আরেকটা জিনিস এখানে লক্ষ্য করো, এই যে ডান দিকের ফুসফুসের তুলনায় বাঁ দিকের ফুসফুসটাকে ছোট লাগছে। এর কারণ কি? এই যে এখানে গ্যাপ রয়েছে, গ্যাপটাতে কি থাকে? এই গ্যাপটাতে থাকে হার্ট। আমাদের হৃৎপিণ্ড সামান্য বাঁ দিকে হেলে থাকে, মানে সেই জন্যে লেফট লাংয়ের কিছুটা স্পেস অকুপাই করে নেয়, সেই জন্য লেফট লাংটা আকারে ছোট হয়। আর ফুসফুসের আবরণী, এটাকে প্লুরা বলে, এগুলো তো তোমরা জানোই। এটা একটা দ্বিস্তরীয় পর্দা, দুটো প্লুরা পর্দা, যেগুলো বাইরের দিকের পর্দাটাকে বলছে প্যারাইটাল প্লুরা, ভিতরেরটাকে বলছে ভিসেরাল প্লুরা। আর দুটোর মাঝখানে থাকছে ইন্টার প্লুরাল স্পেস বা আন্তঃপ্লুরা অঞ্চল, যেখানে প্লুরাল ফ্লুইড বলে একটা তরল থাকে। এবারে আমরা ব্রিদিং প্রসিডিওরটাতে যাব। ব্রিদিং প্রসিডিওরে আমরা জানব প্রথমে যে ব্রিদিং প্রসিডিওরে সাহায্যকারী কিছু অংশ, যেমন কিছু পেশি যেগুলো শ্বাসক্রিয়া সাহায্য করছে, স্নায়ু যেগুলো শ্বাসক্রিয়া সাহায্য করছে, আর মস্তিষ্কের স্নায়ু কেন্দ্রগুলোর নাম যেগুলো আমাদের শ্বাসক্রিয়াকে নিয়ন্ত্রণ করে, আর কিভাবে এগুলোর সমন্বয়ে শ্বাসক্রিয়াটা ঘটে। আমরা দ্বিতীয় ছবিটা দেখে নেব। এই ছবিটা দেখো, এখানে এই ছবিটার সাহায্যে আমরা ব্রিদিং প্রসিডিওরটা জানব। প্রথমে আমরা বাঁ দিকের ছবিটা দেখব। এখানে আমরা আন্তঃপঞ্জরাস্থি পেশিগুলো দেখতে পাচ্ছি এই পঞ্জরাস্থিগুলোর মাঝে মাঝে, আর এইখানে এটা হচ্ছে ডায়াফ্রাম, ছবিতে চিহ্নিতও করা আছে। যখন প্রশ্বাসক্রিয়া হয় তখন মস্তিষ্কের যে স্নায়ু কেন্দ্র আছে, শ্বাসকেন্দ্র আছে, সেগুলো থেকে বার্তা এলে ইন্টারকস্টাল পেশি আর ডায়াফ্রামের সংকোচন হয়। কিভাবে হচ্ছে? এই বার্তা আসে ইন্টারকস্টাল পেশিতে, যে স্নায়ু যুক্ত থাকে, বার্তা আনে সেটা হচ্ছে ইন্টারকস্টাল স্নায়ু, আর ডায়াফ্রামে স্নায়ু আবেগ পৌঁছে দেয় ফ্রেনিক স্নায়ু। এগুলোর মাধ্যমে বার্তা এলে এই পেশিগুলো সংকুচিত হয়। তার ফলে আমরা কি ঘটতে দেখছি, দেখো এখানে একটা অ্যারো দিয়েছে, অ্যারো দিয়ে বোঝাচ্ছে যে আমাদের রিব কেজটা উপরের দিকে উঠে যায়। খেয়াল করেছো নিশ্চয়ই, যখন আমরা শ্বাস নিই বা শ্বাস ছাড়ি বুকের একটা ওঠানামা হয়। তো যখন আমরা শ্বাস গ্রহণ করছি তখন এরমভাবে রিব কেজটা উপরের দিকে উঠে যাচ্ছে।
আবার ডায়াফ্রাম যখন কন্ট্রাক্ট করছে তখন কি হচ্ছে, এটা নিচের দিকে নেমে আসছে, তার ফলে এখানে বক্ষ গহ্বরের আয়তন হ্রাস পাচ্ছে, বক্ষ গহ্বরের আয়তন বৃদ্ধি পাচ্ছে। বক্ষ গহ্বরের আয়তন বৃদ্ধি পেলে এর ভিতরে যে বায়ুর চাপ আছে সেটা হ্রাস পায়। এই বায়ুর চাপ তখন বায়ুমণ্ডলীয় চাপ থেকে 4 মিলিমিটার থেকে 6 মিলিমিটার মার্কারি পর্যন্ত কম হয়। তার ফলে কি হয়, সহজেই শ্বসন পথের মাধ্যমে, যে শ্বসন পথ আমরা এতক্ষণ পড়লাম আগে, শ্বসন পথের মাধ্যমে শ্বাসবায়ু এই ফুসফুসের ভিতরে প্রবেশ করে। এর কারণটাই হচ্ছে অন্তঃফুসফুসীয় চাপ বায়ুমণ্ডলীয় চাপ থেকে 4 থেকে 6 মিলিমিটার মার্কারি পর্যন্ত কম হয় এই অবস্থাতে। এবার যেই এখানে বাতাস দিয়ে পূর্ণ হয়ে গেল, ফুসফুসের বায়ুথলি যেগুলো আছে, বায়ুথলি সংলগ্ন যে রক্তজালক থাকে, সেই রক্তজালকে এই শ্বাসবায়ুতে যে অক্সিজেন আছে সেটা ব্যাপন প্রক্রিয়ায় প্রবেশ করে, আর কার্বন ডাইঅক্সাইডগুলো এইখানে আবার রক্তজালক থেকে ফুসফুসের বায়ুথলিতে প্রবেশ করে। এবারে এটা হলো প্রশ্বাস হলো। এবার কার্বন ডাইঅক্সাইড যখন এখানে প্রবেশ করলো, সেই কার্বন ডাইঅক্সাইডটাকে তো এবার বার করতে হবে। তো সেটা কিভাবে হচ্ছে, এই যে এতক্ষণ প্রশ্বাসের জন্য যে একটা প্রসারিত অবস্থা হয়ে আছে বক্ষ গহ্বরের বা ফুসফুসের, তখন এখানকার কিছু প্রসারণ গ্রাহক উদ্দীপিত হয়, যেই উদ্দীপনাটা ভেগাস ও গ্লসোফ্যারিঞ্জিয়াল স্নায়ু দিয়ে স্নায়ু কেন্দ্রে পৌঁছায়, শ্বাস ক্রিয়া নিয়ন্ত্রণকারী স্নায়ু কেন্দ্রে পৌঁছায়। এবার কি হয়, স্নায়ুকেন্দ্র ফ্রেনিক স্নায়ু এবং ইন্টারকস্টাল স্নায়ু দিয়ে যে বার্তা এখানে আসছিল সেটাতে বাধা দেয়। বোঝার চেষ্টা করো যে স্নায়ুকেন্দ্র থেকে বার্তা এলো ইন্টারকস্টাল পেশি আর ফ্রেনিক স্নায়ুর মাধ্যমে, যে এই পেশিগুলিতে বার্তা আসছে সেটাকে কাট অফ করার জন্য। আগে তো এই বার্তাগুলো ফ্রেনিক স্নায়ু আর ইন্টারকস্টাল স্নায়ু দিয়ে যে বার্তা আসছিল, তার ফলে ডায়াফ্রাম সংকুচিত হয়ে আর ইন্টারকস্টাল পেশি সংকুচিত হয়ে বক্ষ গহ্বরের আয়তন বেড়ে গেল। এবার যখন প্রশ্বাসটা হয়ে গেল, এবার তো এটা এইভাবে স্ফীত হয়ে থেকে লাভ নেই, তখন প্রসারণ গ্রাহকগুলো উদ্দীপিত হয়ে ভেগাস স্নায়ু আর গ্লসোফ্যারেঞ্জিয়াল স্নায়ুর মাধ্যমে স্নায়ুকেন্দ্রে বার্তা গেলে স্নায়ুকেন্দ্র এই ফ্রেনিক স্নায়ু আর ইন্টারকস্টাল স্নায়ু দিয়ে আগত যে স্নায়ু উদ্দীপনা সেগুলোকে কাট অফ করে দেয়। তার ফলে কী হয়, এই পেশিতে আর বার্তা আসছে না সংকুচিত হওয়ার জন্য, তার ফলে পেশিগুলো আবার স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে চাইছে। এবার দ্বিতীয় ছবিটা আমরা দেখি। দ্বিতীয় ছবিতে দেখো অ্যারোগুলো এবার রিভার্স, এখানে ডটেড লাইন দিয়ে আগের ছবিটা দেখাচ্ছিল। এবার কি হচ্ছে, রিব কেজ আবার নেমে আসছে, আগে স্ফীত হয়ে ওপর দিকে উঠে গেল, এটা ছিল আগের পজিশন ডটেড লাইনটা, এবার এটা নেমে আসছে, ইন্টারকস্টাল পেশি রিল্যাক্স করছে, প্রসারিত হচ্ছে, আবার রিব কেজ আগের পজিশনে চলে আসছে। একইভাবে ডায়াফ্রাম আগে সংকুচিত হয়ে নেমে গেছিলো, এবার এটা আগে পজিশনে চলে যাচ্ছে। এর ফলে দেখো দুটো ছবিতে বক্ষ গহ্বরের আয়তনের কত পার্থক্য দেখা যাচ্ছে। এখানে বক্ষ গহ্বরের আয়তন বৃদ্ধি পেয়েছিল, চাপ কমে গেছিলো, এবার এখানে বক্ষ গহ্বরের আয়তন কমে গেল, তার ফলে এখানে অন্তঃফুসফুসীয় চাপ বৃদ্ধি পেল বায়ুমণ্ডলীয় চাপের তুলনায়। তার ফলে কী হবে বুঝতেই পারছ, এখানে যে কার্বন ডাইঅক্সাইড পূর্ণ বাতাস আছে সেটা বিপরীত পথে বাহিত হয়ে আমাদের নিঃশ্বাসের মাধ্যমে পরিবেশে ত্যাগ হচ্ছে। এখানে আরেকটা কথা বলা দরকার, এখানে যে আমাদের উদরের পেশি আছে, উদরের পেশিগুলো এই নিঃশ্বাসের সময় সংকুচিত হয়ে আমাদের আন্তর্যন্ত্রগুলোকে এমনভাবে ঠেলে যাতে ডায়াফ্রামের ওপর একটা চাপ সৃষ্টি হয়, তার ফলে ডায়াফ্রামও একটু ওপরের দিকে উঠে যায়। তবে মুখ্য যে পেশিগুলো মানে বহিস্থ আন্তঃপঞ্জরাস্থি পেশি এবং ডায়াফ্রাম, এগুলো সংকুচিত হচ্ছে প্রশ্বাসের সময়। এই সময় এটিপি ব্যয় হয়, সেই জন্য প্রশ্বাস হচ্ছে একটি সক্রিয় পদ্ধতি
কিন্তু নিঃশ্বাসের সময় এগুলো আবার আগের অবস্থায় ফিরে আসতে চায়। এই সময় কোনো এটিপি ব্যয় হয় না, তার ফলে এটাকে আমরা একটা নিষ্ক্রিয় পদ্ধতি বলব। এবারে আমরা একটা ভিডিও দেখব। এটা খুব সিম্পল একটা ভিডিও, পুরো ঘটনাটা যেটা আমরা এখন বললাম সেটাই একটু সাম আপ করা হবে এটা দিয়ে। রেসপিরেটরি সিস্টেমটা এখানে দেখানো হচ্ছে, যে যে অংশগুলো আমরা ডিসকাস করলাম বুঝতেই পারবে তোমরা, এক একটা করে এখানে লেবেলিং আসছে। ন্যাজাল ক্যাভিটি, নোজ, ওরাল ক্যাভিটি, ফ্যারিংস। এবার কিভাবে আমরা শ্বাস গ্রহণ করব সেটা আমরা ছবিতে দেখব। আর আরেকটা জিনিস যেটা বললাম, খাদ্য গলাধ্যকরণের সময় কিভাবে শ্বাসনালীটা বন্ধ হয়ে যায়, এটা হচ্ছে এপিগ্লটিস। এটা হচ্ছে শ্বাসনালীর ছিদ্র, গ্লটিস। এটা হচ্ছে শ্বাসনালী, এইগুলো হচ্ছে ট্র্যাকিয়াল রিং। এবার ভেঙে যাচ্ছে দুটো ব্রঙ্কাসে, ব্রঙ্কাসগুলো আবার বিভাজিত হচ্ছে, ব্রঙ্কিউল তৈরি করছে। ব্রঙ্কিউলগুলো অ্যালভিওলার নালী দিয়ে অ্যালভিওলাস বা বায়ুথলিতে উন্মুক্ত হচ্ছে। এটা ডায়াফ্রাম, এই যে এখানে দেখাচ্ছে। এবার দেখো শ্বাসবায়ু প্রবেশ করছে, মুখ দিয়েও কিছুটা যেতে পারে। আবার এই যে কঙ্কি বলে জায়গাটা দিচ্ছে, এখানে ডাস্ট পার্টিকেল বা আনওয়ান্টেড সাবস্টেন্সেস এগুলো ফিল্টার হয়ে যাচ্ছে এখানে। এবার এটা শ্বাসনালীতে প্রবেশ করলো এবং ফুসফুসের মধ্যে আস্তে আস্তে যাবে। এবারে দেখো এপিগ্লটিসের গুরুত্বটা, যেটা আমি আগে বলছিলাম, একটা ছবি দিয়ে বোঝাবো, এটা এখন বুঝবে। দেখো এটা দিয়ে এয়ার ঢুকছে যখন এপিগ্লটিস খোলা। এবার যখন একটা খাবার যাচ্ছে তখন দেখো এপিগ্লটিসটা কেমন বন্ধ হয়ে গেল। এটা আরেকবার দেখো এবং বোঝার চেষ্টা করো। যখন খাবার যাচ্ছে তখন এপিগ্লটিসটা যদি খোলা থাকে তাহলে খাবারটা ঢুকে যাবে শ্বাসনালীর মধ্যে দিয়ে। দেখো তোমরা আবার এই জায়গাটা দেখো, এখানে এয়ার যাচ্ছে, যখন খোলা আছে এয়ার যাচ্ছে, কিন্তু যখন খাবার যাচ্ছে তখন এপিগ্লটিসটা শ্বাসনালীর ছিদ্র গ্লটিসকে ঢেকে দিচ্ছে। ঠিক আছে? আমরা যদি খেতে খেতে কথা বলি তাহলে এপিগ্লটিস খুলে যাবে, আবার খাদ্যের কণা এখানে ঢুকে গিয়ে দুর্ঘটনা ঘটতে পারে। আমরা অনেক সময় বিষমও খাই। এটা হচ্ছে ইসোফেগাস, খাদ্যনালী। এবার গ্যাসিয়াস এক্সচেঞ্জ কীভাবে হয় সেটা একবার দেখে নাও চট করে। এটা তো আমরা আগেও পড়েছি। এই এয়ার আসছে মানে এখানে অক্সিজেন আসছে। এবার এখানে ব্লাড ক্যাপিলারিজ আছে যেগুলো অ্যালভিওলিকে ঘিরে থাকে। আর অক্সিজেনটা রক্ত জালকে প্রবেশ করবে এবং হিমোগ্লোবিনের সাথে বাইন্ড হবে। এগুলো সব অক্সি হিমোগ্লোবিন, রেড কালারে দেখাচ্ছে। আর এগুলো কার্বামিনো হিমোগ্লোবিন। কার্বন ডাইঅক্সাইড আসছে, কার্বন ডাইঅক্সাইডটা আমরা এক্সহেল করে দিচ্ছি। এইভাবে আমরা নিঃশ্বাস ত্যাগ করছি। তাহলে আজকের ক্লাসে আমরা আমাদের শ্বাসতন্ত্রের বিভিন্ন অংশগুলো একটু বুঝলাম। আর মূল যে আলোচনাটা আমাদের ছিল সেটা হচ্ছে ব্রিদিং প্রসেস, কিভাবে আমরা প্রশ্বাস গ্রহণ করছি আর নিঃশ্বাস ত্যাগ করছি। এই প্রক্রিয়াটার মধ্যে আমি বলেছিলাম যে আমাদের নার্ভ সেন্টারগুলো নাম জানতে হবে। যে আমি বারবার শ্বাসকেন্দ্র বলছিলাম, আমাদের শ্বাসকেন্দ্রগুলো কোথায় আছে? মেডালা অবলঙ্গাটায় আর পন্সে। মেডালা অবলঙ্গাটার রেসপিরেটরি সেন্টারগুলো, এগুলো ইন্সপিরেটরি সেন্টার আর এক্সপিরেটরি সেন্টার, মানে প্রশ্বাস কেন্দ্র আর নিঃশ্বাস কেন্দ্র। আর যেগুলো পন্সের কেন্দ্র আছে এগুলো একটু নাম মনে রাখবে, এগুলো নাম দিয়ে মনে রাখতে হবে। অ্যাপনিউস্টিক সেন্টার আর নিউমোট্যাক্সিক সেন্টার। অ্যাপনিউস্টিক সেন্টার হচ্ছে পন্সের উপস্থিত প্রশ্বাস কেন্দ্র, আর নিউমোট্যাক্সিক সেন্টার হচ্ছে পন্সে উপস্থিত নিঃশ্বাস কেন্দ্র। আজকের ক্লাস এখানেই শেষ করছি। পরের ক্লাসে আমরা নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবে।